আসসালামু আলাইকুম। আমরা বাকি অংশ এখন শুরু করতেছি, খুব তাড়াতাড়ি ছেড়ে দেবো ইনশাল্লাহ। এই ভিডিওগুলো একসময় অনেক কাজের হতে পারে, আশা করতেছি অনেক কাজে আসতে পারে। আচ্ছা, তাহলে আমরা কথা বলছিলাম কোনটা নিয়ে? আমরা কথা বলছিলাম যে একটা লেখা লিখেছি, সেটা কয়েকটা সেলের ভিতরে দিয়ে চলে গেছে। ঠিক আছে, এবং সেই লেখাটা আমরা একটা মানে সেলগুলো একটা সেল করতে হবে, আবার লেখাগুলো তার ঠিক মাঝখানে আনতে হবে। এটা হলো আমাদের কথা। তো আমরা চেক করার জন্য কি করেছিলাম, এখানে একটা লিস্ট মতো তৈরি করতেছিলাম, যেখানে সাতক্ষীরা গভর্নমেন্ট কলেজ এরকম একটা কথা লিখেছি। এবং আমাদের এখানে দেখা যাচ্ছে যে লেখাটা এ কলাম, বি কলাম, সি কলাম, ডি কলাম, ই কলাম এবং এফ কলাম। এই কলামগুলো মিলিয়ে কিন্তু আমাদের নিচের টেবিলটা আমরা তৈরি করেছি। তো আমি চাচ্ছি কি, এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সেল আছে। এখন ছয়টা সেল যেহেতু আছে, আর আমরা ইয়ে সেলের ভিতরে এই সাতক্ষীরা গভর্নমেন্ট কলেজ কথাটা লিখেছি। সো আমরা যদি এটাকে সেন্টার করি, তো কেন জানি সেন্টার হচ্ছে না মনে হচ্ছে। আসলে এটা যদি একটু বড় করে দেখতাম, তখন মনে তো দেখেন এই ইয়ে কলামের ভিতরে কিন্তু সেন্টার দিলে সেন্টার হচ্ছে, কাজ করতেছে। কিন্তু আমি মনে মনে ভাবছি কি, যে আমার এখান থেকে শুরু করে একেবারে এফ কলাম পর্যন্ত এর যে ঠিক মাঝখান জায়গাটা আছে, সেইখানে আমার লেখাটা নিয়ে আসতে হবে। তো আমি মনে ভাবছি, কিন্তু আমি সেটা করতে পারছি না, কারণ এইখানে সব সেলগুলো আলাদা আলাদা। সো আমরা প্রথম থেকে শুরু করে টেনে এই সেলগুলোকে আগে সিলেক্ট করে ধরলাম। ধরার পরে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে মার্জ অ্যান্ড সেন্টার র্যাপটেক্সের পাশেই মার্জ অ্যান্ড সেন্টার নিচে থাকে আর কি, জাস্ট ক্লিক করে দিলাম। এই জিনিসটার মানে হচ্ছে ছোট ছোট কতগুলো সেল একত্রিত তো হয়ে গেল, এবং সেন্টারে লেখাটা চলে গেল। তো এখন চাইলে আমি যদি লেখাগুলোকে সরাই, তাহলে পুরো সেলটা এখন একটা সেল হিসেবে ব্যবহার করতেছে কম্পিউটার। সো এখন এটা এই লেফট সাইড দিলে পুরোটা লেফট সাইডে চলে যায়, রাইট দিলে রাইট সাইডে চলে যায়, সেন্টার অ্যালাইন করলে সেন্টারে চলে যায়। এই হলো বিষয়টা আমাদের মার্জান সেন্টারে, যে অনেকগুলো ছোট ছোট সেল ছিল। ধরেন আমি এইটা 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 এই চারটা যে সেল যতটুকু জায়গা নিয়েছে, তার ঠিক মাঝখানে একটা লেখা আনতে চাই। ধরেন আমি এখানে একটা লেখা লিখলাম। তো এক দুই তিন চার পাঁচটা আছে। সো আমরা এই পাঁচটাকে ধরে যদি ঠিক পাঁচটার ঠিক মাঝখান বরাবর, সেলটার মাঝখান বরাবর আনতে চাই, আমরা এখন মার্জ এন্ড সেন্টারে ক্লিক করতে পারি। এক্ষেত্রে দেখতেছি যে আমরা এই একটা দুইটা তিনটা করে পাঁচটা সেলে ঠিক মাঝখানে আনতে পেরেছি, এবং নিচে ক্লিক করলে এই ছোট ছোট সেলগুলো সিলেক্ট হচ্ছে, বাট উপরে একটা ক্লিক করলে সিঙ্গেল ক্লিকে পুরো জায়গাটা সিলেক্ট হচ্ছে। এটার মানে হচ্ছে যে অনেকগুলো সেল আমরা একত্রিত করেছি, এবং লেখাটাও ঠিক মাঝখান বরাবর চলে আসছে। এটা হচ্ছে মার্জ এন্ড সেন্টার অপশন। তো আমরা লেখার বিভিন্ন টাইপ বা ফরম্যাট সম্পর্কে একটু কথা বলবো। লেখার বিভিন্ন টাইপ মানে কি, ধরেন আমরা একটা জায়গায় মোবাইল নাম্বার লিখব। প্রথমে যেমন লিখেছিলাম মোবাইল নাম্বার লিখতেছি, সেখানে 017, আমাদের বাংলাদেশে তো নাম্বারের আগে 017 মানে জিরোটা থাকে। জাস্ট আমরা লেখার পরে যখন বাইরে বা অন্য কোথাও ক্লিক দিলাম, তখন দেখেন এর সামনে কিন্তু জিরোটা চলে গেল। তো আমাদের এটা প্রয়োজন হতেও পারে নাকি, আমাদের এটাই লাগবে যে জিরো আশাই লাগবে, এমন হতে পারে না? অবশ্যই হতে পারে। সো আমরা যদি যে কোনো সেলের পর যখন ক্লিক করতেছি, একটু উপরের দিকে আমরা খেয়াল করি, এইখান বরাবর একটা ঘর আছে। এখানে জেনারেল লেখা একটা জিনিস আমরা দেখতে পাবো যখন প্র্যাকটিস করব। তো যে কোনো ঘরে যখন ক্লিক করতেছি, তখন কিন্তু এর ভিতরে জেনারেল লেখা আছে, জেনারেল। হ্যাঁ। তো জেনারেল মানে কি, স্বাভাবিক কম্পিউটার জানে যে নাম্বার তোলার সময় প্রথমে জিরো থাকলে তার কোনো মান নেই। তাই আমরা জিরো যদি পাঁচটা জিরো দেওয়ার পরও আমরা কিছু লিখি, তাহলে শুধু নাম্বারটাই থাকবে এবং জিরোগুলো থাকবে না। কিন্তু আমার তো এগুলো দরকার। এজন্য আমরা কি করতে পারি, আমরা কোনো ঘরকে, একটা ঘর হোক অনেকগুলো সেল হোক, টোটাল কলাম হোক, যেমন এই জি কলামটায় সব মোবাইল নাম্বার লিখবে এমন আমরা ধরলাম হয়তো, সাপোজ। সো আমরা জি কলামকে ধরে আমরা জেনারেল অপশন থেকে নিতে পারি টেক্সট। এই টেক্সট ক্লিক করেছি মানে এখন লেখাটা টেক্সের মতো কাজ করবে। আগে তো জেনারেলি নাম্বারের মতো কাজ করতেছিল, মানে নাম্বারের প্রথমে বাম দিকে জিরো থাকলে তার কোনো মান থাকে না, তাই জেনারেলি কম্পিউটার সেটাকে বাদ দিয়ে দিচ্ছিল।
সো এখন আমি যদি খেয়াল করি পাশের ঘরগুলোতে গেলে ওটা জেনারেল আছে, বাট এই ঘরটা কনভার্ট হয়ে টেক্সট হয়ে গেল। এটা হচ্ছে কোনো একটা সেলের ফরম্যাট পাল্টে দেয়া। সো আমরা যদি এখন মোবাইল নাম্বারের ঘরে 017 সামথিং লিখি, দেখেন এর সামনের জিরোটা চলে যায়নি। এমনকি 5টা জিরো যদি লিখতাম তাহলে কিন্তু এটা চলে যেত না। আশা করতেছি ফরম্যাট সম্পর্কে একটু বুঝতে পেরেছি। ধরেন আমরা কোনো একটা জায়গায় এমন একটা কাজ করতেছি, ঠিক আছে, যেখানে যেখানে আমাদের বিভিন্ন কাজের বা বিভিন্ন অ্যামাউন্টের আমার হচ্ছে পার্সেন্টেজ আকারে দেখাইতে হবে, ঠিক আছে। তো এখানে আমরা জাস্ট লিখলাম একটা ক্যাটাগরি, জাস্ট কিছু একটা লিখেছি একটু বোঝানোর সুবিধার্থে। আমি চাচ্ছি এখানে যা লিখবো হয়তো 10% লিখবো, তাহলে 10 লেখার পরে শিফট ধরে কিবোর্ডের 1 2 3 যে বাটন আছে ওইখানে 5 এ চাপ দিলে পার্সেন্টেজ আসলো। এখন আমি নিচে যদি 20 লিখি তাহলে কি পার্সেন্টেজ আসবে? আমি পার্সেন্টেজটা চাপিনি, লিখিনি, টাইপ করিনি, সো আসবে না। কিন্তু আমার দরকার যে আমি এখন এখানে যে কথাগুলো লিখবো সবগুলোর শেষে আমার এই চিহ্নটা লাগবে। তো এই ক্ষেত্রে আমরা কাজটাকে সহজ করার জন্য, সময়টাকে বাঁচানোর জন্য কয়েকটা সেলকে এভাবে ধরতে পারি, কিংবা টোটাল কলামকে সিলেক্ট করতে পারি, করে উপরে জেনারেল থেকে আমরা নিতে পারি পার্সেন্টেজ অপশনটা, এবং এইখানে যদি আমরা 10 লিখে জাস্ট ইন্টার দেই, পার্সেন্টেজের যে চিহ্নটা সহ এটা যে মানে ভাগটা আছে সেটা চলে আসলো। যেমন 10 বা 15.5 লিখলাম মানে 15.5 এটা দেখালো, কিন্তু আমি কিন্তু পার্সেন্টেজটা দেইনি। যদি আমরা 2 লিখি তাহলে 2.00 চলে আসতেছে অটোমেটিকলি। বাট পাশের ঘরটা যেটা এখনো জেনারেল আছে সেখানে 10 লিখে এন্টার দিলে কিন্তু এখানে আর আসবে না। আশা করতেছি বিষয়টা বুঝতে পেরেছি। এছাড়াও অনেক সময় দেখা যায় আমি চাচ্ছি কি একটা ডেট লিখবো, ধরেন 2/1/24। তো যেটা লিখেছি সেটা কিন্তু ডেট ফরম্যাটে কম্পিউটার সাজাইছে। 2 দেওয়ার পর ডেটের একটা চিহ্ন দিয়েছে মানে বাই চিহ্ন, তারপর 1, তারপর 2024, ঠিক আছে। বাট আমরা চাচ্ছি কি এইখানে যে ডেট গুলো লিখবো কনভার্ট হয়ে ফরম্যাটটা চেঞ্জ হয়ে সেটা লেখা আকারে দেখাবে, যে 1 তারিখ মানে কি দিন, কত মাস, কত সাল এরকম দেখাবে। তো আমরা তার জন্য কি করতে পারি, আমরা তার জন্য ধরেন আমরা এই জায়গাকে এরকম ভাবে ধরতে পারি, বা টোটাল কলামকে ধরতাম যদি পুরোটাই লাগে আমার। জেনারেল থেকে আমরা নিতে পারি আপনার হচ্ছে লং ডেট। লং ডেট মানে পুরোটাই দেখাবে, লং ডেট ক্লিক করে রাখছি, তারপরে লেখা শুরু করতেছি, আগে ফরম্যাট ঠিক করে নিলাম, ঠিক আছে। তো এখন যদি লিখি 1/2/24, আগের কথাটা লিখে জাস্ট ইন্টারপ্রেস করলাম। তো 1 মানে জানুয়ারি মাস, 2 মানে 2 তারিখ, সেদিন যে দিনটা ছিল টিউসডে, এবং 2024 সাল পুরোটা কিন্তু চলে আসছে। আমি যদি এখানে লিখতাম 2/2 ধরেন 2025, 2/2/25 ছোট করে লিখলাম, বাট ওইটা মানে 2025 সালের ফেব্রুয়ারি মাসের 2 তারিখ, এবং সেদিন ছিল সানডে, থাকবে সানডে। সো এখন কিন্তু ফরম্যাটটা চেঞ্জ হয়ে আমরা একটা সুন্দর একটা ফরম্যাটে তৈরি করতে পারলাম। এটাই মূলত ছিল আমাদের লেখার টাইপ বা ফরম্যাট নিয়ে বিস্তৃত কথা। এখন আমাদের মূল বিষয়টা জানবো আমরা, মানে যেগুলো সবসময় লাগবে। আর আগে যেগুলো শিখেছে আসলে ওগুলো একটু বেশি অ্যাডভান্স, ডাটা এন্ট্রির জন্য ওইগুলো অত সুন্দর করে না শিখলেও হতো। বাট আমার মনে হয়েছে ডাটা এন্ট্রি সহ আমরা টোটাল একটা ক্লাস করতেছি যেটা আমাদের কাজে আসতে পারে। সো আমরা একটু সময় নিয়ে কাজটা করেছি, আমাদের সময়টা এখন অনেক কম। এখন বর্তমানে 10টা 45 বাজে, আর আমার নিচে যেগুলো আছে খুব একটা বেশি না। এখন আমরা দেখব অটো নাম্বার কিভাবে দেওয়া যেতে পারে, দিনের নাম কিভাবে লেখা যেতে পারে, মাসের নাম কিভাবে লেখা যেতে পারে। সো আমরা একটা শীট নতুন করে নিচ্ছি একই ডকুমেন্টের ভিতরে, এবং ধরেন আমরা একটা লিস্ট তৈরি করব যেখানে 50 জনের নাম লিখতে হবে। এজন্য 50টা সিরিয়ালের ঘরে 50 পর্যন্ত লেখাও দিতে হবে। তো আমাদের যদি অপশনটা না থাকতো এক্সেলে, সেই ক্ষেত্রে আমরা হয়তো 1 লিখতাম, নিচে 2 লিখতাম, তার নিচে মাউস লিখে 3 লিখতাম, তার নিচে মাউস লিখে 4 লিখতাম, এরকম করতে করতে 50 পর্যন্ত হয়তো লিখে নিতে হতো ডাইনামিক ভাবে। সেই ক্ষেত্রে আমাদের সময় চলে যেত বেশি, কিংবা ভুল হওয়ার সম্ভাবনা ছিল। বাট এক্সেল আমাদেরকে খুব সুন্দর একটা সুবিধা দিচ্ছে, তা হচ্ছে আমরা 1 লিখলাম, পরের ঘরে 2 লিখলাম। এখন প্রথম ঘরে যদি জাস্ট ক্লিক রাখি মানে ওটা সিলেক্ট হয়ে আসে। আমরা যদি দ্বিতীয় ঘরে ক্লিক রাখি তাহলে শুধু দ্বিতীয় ঘর সিলেক্ট হয়েছে। কিন্তু যদি আমি প্রথম ঘরের ধরে মাঝখান বরাবর মাউসটা কিন্তু প্লাস চিহ্ন আছে, প্র্যাকটিসের সময় খেয়াল করবেন,
মাঝখান বরাবর শেপের নিচে পর্যন্ত আনলাম, তার মানে দুইটা ঘর জাস্ট সিলেক্ট হয়ে রইলো। এবং যদি খেয়াল করি তাহলে দেখবো এই দুইটা ঘরের তলারটা মানে শেষেরটা একটা ছোট কালো চিহ্ন দেখা যাচ্ছে। আমার বড় প্লাস দেখা যাচ্ছে, মাউসটা আস্তে করে যখন ওইখানে নিয়ে যাচ্ছি তখন প্লাসের আইকনটা ছোট হয়ে একটা গুণ চিহ্ন বা প্লাস চিহ্নের মতো আকার ধারণ করতেছে। তো আমি যদি এখন ওইখানে মাউসটা রেখে বাম ধারে চেপে ধরে মাউসের নিচের দিকে এরকম টানতে থাকি তাহলে খুব সহজে কম্পিউটার সিরিয়াল করে দেবে। আমি কিন্তু কয়েক সেকেন্ডের ভিতরে এক আর দুই, দুইটা জিনিস লিখে সিলেক্ট করে কর্নারে এসে এটাকে ফিল ডাউন করলাম বা পূরণ করে দিলাম, ঠিক আছে। আমি যদি একের ডান দিকে দুই লিখতাম এবং তখন একের ঘর আর চেপে ধরে এইটাও এবং আস্তে করে কর্নারের নিচে এসে আমরা যদি এরকম ভাবে টান দিয়ে সামনের দিকে টেনে নিয়ে যেতাম তাহলে আমরা এভাবেও কি করতে পারতাম, নাম্বার অটো দিতে পারতাম, ঠিক আছে। এখন যোগ জোড় বিজোড়ও দেওয়া যেতে পারে। ধরেন এখানে 2 দিয়েছি আর নিচে 4 দিয়েছি, তাহলে কম্পিউটার বুঝলো যে 2 আর 4 মানে দুইটা জোড় এবং এর মাঝখানের পার্থক্য হচ্ছে 2 আর 2 হলে 4 হয়। সুতরাং একটা ঘর ধরে যদি কেউ টান দেন তাহলে সব জায়গায় 2 2 2 বসবে। এটা আমরা চাচ্ছি না, এজন্য আমরা এই 2 এর ঘর আর নিচের ঘর আগে সিলেক্ট করব, করে মাউস ছেড়ে দিয়ে রাখা আছে। এখন আস্তে করে আমরা এই কর্নারে যাব, চেপে ধরে টান দেব। দেখেন এখানে 2 4 6 8 10 এভাবে আসলো। যদি বিজোড় লিখতাম ধরেন আমরা অনেক দেরি করে লিখতেছি মানে বেশি দূর গিয়ে লিখলাম, যেমন 33 আর পাশে এরকম করে লিখে দেখায় 35। দুইটা বিজোড় এবং দুইটার পার্থক্য আছে মাঝখানে কত করে, 33 আর 2 35, 2 করে। সুতরাং এই দুটো যদি আমরা এরকম করে টানতে থাকি এইভাবে বেশি হতে থাকবে। আবার যদি মনে করেন এটাকে ডিলিট চেপে দিয়ে ডিলিট করে দিলাম, 33 এখানে লিখলাম 37, তার মানে এটার পার্থক্য কিন্তু একটু বেশি, 33 আর 5 হইলে কত হবে, আপনার 37 হবে, 4 হইলে। সো আমরা এই দুটাকে ধরে যদি এরকম ভাবে টান দিই, 33 আর 4 37 আর 4 41 আর 4 45, এখন কিন্তু এইভাবে জিনিসটা কম্পিউটার বুঝে বুঝে বিজোড় আকারেই কিন্তু আমাদের সামনে এনে দিল, ঠিক আছে। আমরা যখন বিভিন্ন শীট তৈরি করি তখন হয়তো 7 দিনের একটা টোটাল হিসাব আমাদের করতে হয়, কিংবা 12টা মাসের একটা হিসাব করতে হয়। এজন্য কিন্তু 12 মাসের নাম অথবা 7 দিনের নাম আমাদের লিখতে হয়। কিন্তু এক্সেলে কিন্তু এই পুরো নামগুলো আমাদের লেখা লাগবে না। আমরা যখন শীট তৈরি করব তখন আমরা খুব সহজে করতে পারবো। যেমন আমরা 7 দিনের একটা লিস্ট যদি তৈরি করতে চাইতাম তাহলে অবশ্যই স্যাটারডে এবং পরের ঘরে সানডে, আমি ট্যাব দিয়েছি সামনে যাচ্ছে, যত ট্যাব দেবেন সামনে মাউস যাবে। এছাড়া নিজে নিজে মাউস দিয়ে ক্লিক করে নিতে পারেন। তাছাড়াও কিবোর্ডের অ্যারো চিহ্ন আছে 4টা, মানে উপরের দিকে মানে তীর চিহ্ন দেওয়া আছে যেটা, ওইটা দিয়ে উপর নিচে করে আমরা এটা কন্ট্রোল করতে পারি। তো আমি স্যাটারডে এবং সানডে দুইটার শর্টকাট হিসাবে আমার নামটা লিখেছি, জাস্ট দুইটা করে আগে ধরবো, ধরে আস্তে করে কর্নারে এসে এরকম টান দিয়ে গেলে আমরা মাউসে দেখতে পাবো তলায় এই যে ফেব্রুয়ারি পর্যন্ত চলে আসলো। দেখেন খুব সহজে 7 দিনের নামটা লিখলাম, এখন এর তলায় অ্যামাউন্ট লিখে লিখে আমরা কিন্তু হিসাব করে দিতে পারি বা তালিকা তৈরি করতে পারি খুব সহজেই। তো এখন যদি এটা নিচে নিচে লিখতাম অথবা এটা যদি বড় করে নিতাম, যেমন স্যাটারডে বানানটা আমরা পুরোপুরি লিখলাম তাহলে নিচেও আমরা SUNDAY সানডে, তাহলে দুইটা এখন পুরোটা লিখছে এবং প্রথম ঘর আর দ্বিতীয় ঘর আগে সিলেক্ট করব, তারপরে কর্নারে এখানে নিচে আসবো এবং এখানে টান দিতে থাকবো। দেখবো যে আমরা কিন্তু এখন যে লেখাগুলো দেখতে পাচ্ছি সেগুলো কিন্তু পুরোপুরি আছে, সংক্ষিপ্ত আকারে না। তাহলে কম্পিউটার কিন্তু বুঝতে পারে। এখন যদি আমরা 12 মাসের নাম লিখে একটা শীট বানাতে যাই তাহলে তো জানুয়ারি ফেব্রুয়ারি নাম আমাদের লিখতেই হতো। তো আমরা জানুয়ারি আর ফেব্রুয়ারি দুইটাকে ক্লিক করে আস্তে করে যদি এদিকে টানতে থাকি তাহলে কিন্তু এরকম করে আসতে থাকবে। আবার যদি পুরোটা লিখতাম যে JANUARY সো দুইটাকে আমরা পুরোপুরি লিখছি সংক্ষিপ্ত আকারে না। এখন যদি এটা এরকম টেনে আপনি সামনের দিকে নিয়ে যান তাহলে কম্পিউটার ওইগুলা পুরোপুরি বানানে আপনাকে দেবে সংক্ষিপ্ত আকারে নাই। তারপরে তলায় নাম ঠিকানা লিখে বা তথ্যগুলো দিয়ে এন্ট্রি করে দেবেন। এবং চাইলে তো লেখার শেষে সব ঘরগুলোকে ধরে আপনি বর্ডার অপশন থেকে অল বর্ডার দিয়ে সুন্দর করে এটাকে সাজাতে পারেন। এবং উপরে যে টপ যেগুলো থাকে মেনু সেগুলোকে একটু বোল্ড করে দিতে পারেন, একটু ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করতে পারেন এবং লেখার সাইজ একটু বড় করে দিতে পারেন। লেখার টেক্সটের কালারও চাইলে চেঞ্জ করতে পারেন। আমরা যখন ডাটা এন্ট্রির কাজগুলো দেব তখন একটু এরকম ফরম্যাটিং করে দেব। সাধারণ লেখা মানে জাস্ট টাইপ করা, ওইটাকে একটু কালার করলাম, একটু বোল্ড করে মোটা করলাম, একটু বাঁকা করে দিতে পারি। এরকম বেশ কিছু কাজ করে দিলাম মানে কি আমরা ওই সাধারণ লেখার ফরম্যাটটা সুন্দর করে দিলাম।
মানে সাধারণ লেখা মানে জাস্ট টাইপ, এবং সেটাকে সুন্দর করে সাজানো মানে ফরম্যাট করা। এটা আমরা মনে রাখবো, কারণ ডাটা এন্ট্রিতে এই বিষয়টা আমাদের বুঝতে হবে। তো আমাদের এখন শেষের দিকে আমরা চলে আসছি। আমরা তাহলে অটো নাম্বার, দিনের নাম, মাসের নাম সহজে লিখতে পারবো। এবারে আমরা যোগ করা, বিয়োগ করা, গুণ ভাগ, পার্সেন্টেজ বের করা এবং গড় করা, যেগুলো সব সময় লাগবে সেইগুলো আমি এখানে রাখছি। ঠিক আছে। তো আমরা এখন কি করতে পারি, ধরেন এইখানে আমরা একটা লিস্ট বানাচ্ছি যে আমি কোনোটা দোকান থেকে কিছু জিনিসপত্র কেনাকাটা করেছি। হ্যাঁ, লিস্ট 1 আমি কোনো কিছু নাম লিখলাম না, লিস্ট 2, লিস্ট 3, তো এখানে টোটাল কত হলো আমরা লিখব। কারণ লিস্ট 1 এর জিনিসটার দাম হচ্ছে 220 টাকা, লিস্ট 2 এর দাম হচ্ছে 510 টাকা, এবং 3 নম্বর যেটা কেনা হয়েছে ওটার দাম হচ্ছে আপনার 250 টাকা। এখন আমি চাচ্ছি এই টাকা, এই টাকা আর এই টাকা, তিনটা সেলের টাকা টোটালের ঘরে কত হবে সেটা চলে আসে। তো আমাদের নিশ্চয়ই মনে আছে শুরুর সময় আমি বলেছিলাম যে প্রত্যেকটা সেলে ক্লিক করলে কলাম আর রো, এটা কিন্তু একটা নাম দিয়ে সেলের নাম্বার বা নাম তৈরি হয়। যেমন আমি যে টোটালের ঘরে এইখানে ক্লিক আছি মানে ই কলামের আমরা 15 নাম্বার রোতে আছি, এই ঘরটার নাম ই 15, যেটা আমরা উপরে এইখানে অ্যাড্রেস বারে দেখতে পাচ্ছি ই 15, এই যে বাম দিকে উপরে। সো আমরা এখানে কোনো যোগ বিয়োগ বা কোনো ধরনের ফর্মুলা করতে চাইলে আমরা প্রথমে সমান সমান চিহ্নটা দেব, এবং আমি চাচ্ছি 220 যোগ 510 যোগ 250, এই তিনটা যোগ করে এখানে বসাতে। তো আমরা নতুন অবস্থায় এটাকে 220 মানে 220 প্লাস চিহ্ন 510 মানে 510 প্লাস 250, এটাকে যদি লিখে আর কিছু যেহেতু নেই জাস্ট এন্টারে ক্লিক করি, তাহলে দেখেন এই তিনটা কিন্তু ঠিকই যোগ করে দিয়েছে কম্পিউটার, এটা ক্যালকুলেটর সিস্টেমে করে দিল। বাট তলায় তলায় যদি আরো তথ্য থাকতো, যেমন এইখানে আমাদের আরেকটা কিছু লিখলাম, এরকম আরো একটা অ্যামাউন্ট লিখি আমরা, আরেকটা অ্যামাউন্ট আমরা লিখি, তাহলে কিন্তু এইখানেও আমাদেরকে নিজেরাই সমান সমান দিয়ে এই কথাগুলো লিখে নিজেদের মতো করে ক্যালকুলেটরের মতো করে একটা একটা করে যোগ করে পাঠাতে হতো। মানে 256 প্লাস চিহ্ন 85 প্লাস চিহ্ন 750, তারপর আর তো নেই। সো আমরা ইন্টার একটা ক্লিক করলাম, এখনো কিন্তু যোগটা ঠিকই আসছে আসলে। কিন্তু এইভাবে যদি 500 মানুষের তথ্য আমরা এন্ট্রি করি, যোগ করি, তাহলে কিন্তু ভুল হবে এবং অনেকটা সময় লাগবে। এজন্য আমরা যখন এক্সেলের ভিতরে যোগ বিয়োগ গুণ ভাগ করব, তখন সেলের নাম্বার দিয়ে সূত্র সাজাবো। সেল নাম্বার কিরকম সেটা সমান সমান তো দিতেই হবে। 220 কথাটা আছে বি 15 নম্বর মানে রোজ ছেলে, এই যে বি সোজাসুজি এই 220 এখানে লিখছি আমি, এবং এই 15 হচ্ছে এই সেল। সো 220 কথাটা আছে আমার বি 15, এরকম একটা সেল নাম্বার। তো আমরা লিখলাম বি 15 মানে 15 প্লাস চিহ্ন পরের একটা ঘর, জাস্ট মাউসটা ক্লিক করে দিলে কম্পিউটার নিয়েও নেয় যে C15 প্লাস পরেরটা, এখন আর কিছু নেই, এটা ইন্টার দিলাম, দেখেন একই কিন্তু যোগ করেছে। এখন সুবিধা হচ্ছে এখানে নিচে যতই নাম্বার থাকুক, যেমন আমি আরো একটা নাম্বার পাঠাচ্ছি, এরকম করে এরকম করে আমরা নিচেও একটা নাম্বার পাঠালাম, যেহেতু প্রথমের রোটা যোগ হয়ে টোটাল হয়ে এখানে বসে গেছে, তা আমরা আবার এখানে কি সমান সমান দিয়ে এই 256 মানে 20 প্লাস C16 প্লাস D16 এখানে যাব না, শুধুমাত্র একবারই আমরা সূত্রটা করেছি প্রথমটাই। এখন এটার কর্নারে এসে আমরা হালকা করে এরকম টান দেব, তাহলে সবগুলোর এর উত্তরগুলো পাশে কিন্তু চলে আসবে। ঠিক আছে। আবার ওই জানুয়ারি ফেব্রুয়ারি যেরকম দুইটা লিখেছেন, জানুয়ারি আর ফেব্রুয়ারি দুইটা লিখে তো টান দিয়েছেন, তারপরে বাকিগুলো লেখা চলে আসলো। এই লেখালেখি মানে এই যোগ বিয়োগের সময় এরকম লাগবে না, শুধুমাত্র প্রথম ঘরের ভিতরে কোন ঘরের লেখার সাথে তারপরের ঘর আর তারপরের ঘর কোন কোন ঘরগুলো যোগ করবেন না বিয়োগ করবেন তার চিহ্ন দিয়ে বসে জাস্ট ইন্টার দিলেই যোগ হয়ে যায়। তো ধরেন আমরা এই জিনিসগুলো কোনো একটা দোকান থেকে বাকিতে কিনেছিলাম, তো এত টাকা বাকি হলো, তা আমি তাদেরকে কিছু টাকা জমা দিয়েছি এবং বাকি কত আছে সেটা আমরা এক্সেলে বিয়োগ করে বের করব। তো দেখেন জমা দিয়েছি 980 টাকা, এই দিন কাজে জমা দিয়েছি আমি 580 টাকা, 1091 টাকা জমা দিয়েছি আমি এরকম, লাইক, আর এটাতে জমা দিয়েছি আমি এরকম। তো আমার কিন্তু কিছু টাকা বাকি থাকার কথা। এখন আমি এই বাকির ঘরে এই টোটাল থেকে জমা দেওয়ার পরে যা বাকি আছে সেটা নিয়ে আসবো। তো আমরা সমান সমান দেব মানে আমরা বিয়োগ করা শিখতেছি। টোটালের ঘর মানে 980 যেখানে লেখা আছে ওটা আছে ই কলামে আছে, ই কলামের
ই কলামের এটা হচ্ছে 15 নম্বর রো, মানে এই জায়গাটা হচ্ছে ই 15, ওইখান থেকে জমা যেটা দিয়েছে সেটা হচ্ছে F15। সো আমরা যদি এই ঘরটা থেকে পাশের ঘরটা এটাকে যদি আমরা বিয়োগ করে দিই, তাহলে এই বাকির ঘরে একটা অ্যামাউন্ট আসবে। তো কিভাবে দেব? সমান সমান দিতেই হবে। 980 লেখা আছে, ই 15 ঘর আমরা কিবোর্ডে লিখে দিতে পারি। এই যে কিবোর্ডে টাইপ করে লিখে দিলাম ই 15 প্লাস, অথবা আমরা কোনো একটা ঘরে মাউস ক্লিক করলে সেই ঘরের নাম অ্যাড্রেস হিসেবে চলে আসে। এখন এন্টার দিলাম, তাহলে দেখা যাচ্ছে যে এইটা থেকে এই জমাটা বাদ দিয়ে, সরি আমরা প্লাস দিয়ে ফেলেছি, এটা মাইনাস হবে, মাইনাস। এখন মাইনাস লিখে একটা এন্টার দিলাম, তার মানে 980 থেকে 580 গেলে 400 থাকে। এখন এটাকে আর করা লাগবে না, দ্বিতীয়বারও করা লাগবে না, এই আটটা করেছি, যেহেতু বাকিগুলো এরকম ভাবে বিয়োগই করতে হবে, সেজন্য আমরা এটাকে এরকম এরকম ভাবে টেনে নিচে নিয়ে আসলাম, তাহলে কিন্তু এটা বসে গেল। আবার একটা করার পরে ওই ঘর সহ বাকি ঘরগুলোকে সিলেক্ট করে রেখে কিবোর্ড থেকে কন্ট্রোল D প্রেস করলেও ওই লেখাগুলো চলে আসবে, মানে এটার যোগ বা বিয়োগ হয়ে যাবে। সূত্রটা এর মধ্যে ডবল ক্লিক যদি করি বা জাস্ট ডবল ক্লিক করলে কিন্তু এখানে কি আছে, এখানে আছে এটা আছে ই 16 মাইনাস F16 যে লিখে দিয়েছে। আবার নিচেরটা ডবল ক্লিক করলে সূত্র দেখা যায়, ঠিক আছে। আবার বাইরে ক্লিক করলে সূত্রটা চলে যায়, সরি এটা ইন্টার দেবো, দিলে এটা চলে যাবে। যে ঘরে আমরা ক্লিক করছি এখানে 400 লেখা আছে, বাট এটার মধ্যে কিন্তু একটা সূত্র সাজানো আছে, একটা সূত্র, সেটা আমাদের ওই যে ফর্মুলা বারে এখন দেখতে পাচ্ছি, সমান সমান ই 15 মাইনাস F15, আমরা এখানেও বসায় বসায় লিখতে পারি। আচ্ছা, আমাদের সময়টা মোটামুটি শেষের লাইনে, একটু দ্রুত করে শেষ করে দেব। কন্ট্রোল Z দিয়ে এই লেখাটা ফিরিয়ে আনলাম, তাহলে আমরা যোগ আর বিয়োগ যদি পারি, অবশ্যই গুণ ভাগও পারবো। ধরেন কিছু প্রোডাক্টের নাম লিখি, প্রোডাক্ট, ধরেন প্রোডাক্ট হচ্ছে কলা, বাংলা মতো করে লিখি কলা, পাউরুটি এবং টি বা চা। তো ধরেন কলা, একটা কলার দাম ধরেন 10 টাকা, এবং সেই কলাটা আমরা 10টা কিনেছি, বা আমরা 15টা কিনেছি, 15টা, তাহলে এটাই একটার রেট। আমি একটু বোঝানোর জন্য এভাবে লিখতেছি, একটার রেট মানে একটার দাম। এটা হচ্ছে কয়টা কিনলাম, কয়টা কিনলাম, ঠিক আছে। এখন মোট কত টাকা দাম হলো, মোট কত দাম হলো, একটু বোঝানোর জন্য এরকম করে লিখতেছি আর কি। তো এখন পাউরুটি কিনেছি 15 টাকা প্যাকেটের 5টা, চা খেয়েছি 10 টাকার হয়তো 4টা। তার মানে আমরা বুঝতে পেরেছি এখন 10 টাকা একটা জিনিসের দাম হলে 15টা কিনলে আমরা কিন্তু এটা গুণ করে বের করব। সুতরাং সমান সমান চিহ্ন দিয়ে 10 না লিখে আমরা সবসময় ঘরকে নেব, কোনো সংখ্যাকে নেব না কখনো, ঘরকে নেব। সো এই ঘরটা আছে D22, গুণ চিহ্ন মানে একটা স্টার চিহ্ন, ওই যে কিবোর্ডের ডান দিকে স্টার আঁকানো আছে ওইটা, আর পরের ঘরটা একটা ইন্টার দিলাম, দেওয়ার পর এটাকে যদি আমরা সুন্দর করে টানি, তাহলে সবগুলো গুণ বেড়ে গেল। এখন যদি ভাগ করতাম, ধরেন এই 150-কে আমরা 5 দিয়ে ভাগ করব, কারণ আমরা হয়তো 5 বারে টাকাটা দেবো, একবারে পারছি না, 5 বারে টাকা টাকা দেবো, ঠিক আছে। তাহলে আমাদের কত করে পড়বে আমরা এখানে বের করব, 5 দিয়ে ভাগ করা শিখতেছি। তো সমান সমান দিয়ে আমরা ওই 150-এর ঘরকে ভাগ চিহ্ন মানে ওই স্টার চিহ্নর পাশে বাম দিকে একটা বাই চিহ্ন আছে, ডেট লেখার মতো যেটা যেরকম লিখতে হয়, লিখে আমরা ভাগ দেবো 5 দিয়ে, কারণ আমরা পাঁচটা ভাগে ভাগ করতে চাই। এখন এন্টার দিলে আমার এটা 5 ভাগ করলে যা আসবে তাই এসে গেল। এই জিনিসটাকে আমরা আর একটু অন্যভাবে লিখতে পারতাম, যেমন এইখানে লেখা আছে টাইম, টাইম কত 5, মানে 5 বারে দেবো। তো এইখানে কত টাকা করে দিতে হবে সেটা আমরা এখন বের করি, কত করে দিতে হবে এক একবারে আর কি, টাকা। তো কিভাবে বের করব, একটা 5 আছে, সবগুলো তো 5 বারে ভাগ করতে চাচ্ছে, তাহলে এই সব একটা 5 লিখে টান দিলে একই লেখা বারবার আসে। কোন একটা লেখা যেরকম চা লেখাটাকে যদি টান দিই তো লেখা ওইটা বারবার আসবে, এটা হলো কথা। তো এখন আমি এখানে সমান সমান দিয়ে এই ঘর ভাগ চিহ্ন, এইটা ঘর মানে G22, এখন কিন্তু F22 লেখার পরে ভাগ দিয়ে 5 কথা লিখলাম না, 5 কথা একটা ফিল্ডের মধ্যে লেখা আছে বলে প্রথম ঘর ভাগে দ্বিতীয় ঘর, এখন ও সংখ্যা ওর মতো ভাগ করে নেবে কম্পিউটারে। সো এন্টার দিলাম, এবং যদি এটাকে ফিল করে দিই তাহলে দেখেন সেই একই উত্তর বের হয়েছে। এই ছিল ভাগের বিষয়টা।
পার্সেন্টেজের বিষয়টা একটু ছোট করে বোঝাই। ধরেন একটা মানুষের বেতন আছে 15,250 টাকা। এটা হলো তার মূল মানে আসল যে স্যালারিটা সে ঢুকেছে সেই স্যালারি। এখন কোম্পানি তাকে বলেছে যে তুমি আমার এখানে চাকরি করলে তোমাকে হাউস রেন্ট মানে বাড়ি ভাড়া দেওয়া হবে 15%। তো 15% কত সেটা আমরা এখন এখানে বের করব। তো কত টাকার 15%? এই মেন টাকারটা তো 15%। সো এই মেন টাকা মানে ডি 30 নাম্বার। সো সমান সমান ডি 30 ঘর গুণ চিহ্ন মানে ইন্টু 15 দিয়ে ইন্টার দিলে কিন্তু হবে না। 15 দিয়ে ইন্টার দিয়ে ফেললে কি হবে? 15,250 টাকাকে 15 দিয়ে গুণ করবে, মানে অনেকটা টাকা। বেতন পাচ্ছি মাত্র 15,250 টাকা, আর তার থেকে 15 গুণ বেশি কি বাড়ি ভাড়া কেউ দেবে? নিশ্চয়ই দেবে না। তো এরকম কাজ করতে গেলে আমরা পার্সেন্টেজ দিতে ভুলে যাই, এই জন্য কথাটা এইভাবে বলা হয়েছে। তো আমরা এখন শিফট ধরে 5-এ চাপ দিলে পার্সেন্টেজ চিহ্নটা আসলো, আর কিছু নেই, ইন্টার দেবো। তার মানে 15,250 টাকার 15% সমান সমান 2287 টাকা 50 পয়সা। আমি আরেকটা উদাহরণ দেখাই। একজনের বেতন 25,800 টাকা, এবং আমরা যদি এই টাকাটা এরকম ভাবে টেনে দিই, তার মানে 25,800 টাকার 15% হচ্ছে 3,870 টাকা। তো আমরা যদি নিজেরা অন্যরকম করে আবার নিজেদের মতো আরেকটা সাজাতে চাই, যেমন ধরুন 500 টাকা, এই 500 টাকার 5% কত আমরা এই ঘরে বের করব। তাহলে সমান সমান 500 টাকার ঘর মানে F30 গুণ চিহ্ন 5% হয়তো বের করবো, 5 দিয়ে পার্সেন্টেজ লিখে একটা ইন্টার দিলাম। তার মানে 500 টাকার 5% মানে 25 টাকা। এইভাবে আমরা পার্সেন্টেজ দিয়ে কাজগুলো করতে পারি। আশা করি বুঝতে পেরেছি। আমরা একেবারে শেষ পর্যায়ে এসে গেলাম।